নমস্কার বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের WBPSC ক্লার্কশিপ মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি আলোচনা করব WBPSC ক্লার্কশিপ 2002 সালে মেন পরীক্ষায় যে প্রশ্নপত্রটি এসেছিল ট্রান্সলেশন থেকে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ যে প্যাসেজটি এসেছিল, সেই প্যাসেজটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং দেখাবো লাইন বাই লাইন কিভাবে তোমরা অতি সহজেই গ্রামার মেনে ট্রান্সলেশন করবে। তো দেখো, সবার প্রথমে আমরা ট্রান্সলেশন প্যাসেজটা একবার পড়ে নেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেমন করে থাকি তোমাদেরকে, যদি তুমি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এরকম উপযোগী হেল্পফুল ভিডিওস পাওয়ার জন্য। ওকে, যেগুলো তোমার WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষার মেন্স অংশকে ক্লিয়ার করার জন্য খুবই সহায়ক হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তো দেখো, এবারে আমরা ট্রান্সলেশন প্যাসেজটি একটু পড়ে নিই, ঠান্ডা মাথায় ভালো করে পড়ে নিই। বলছে, রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। শুধু বাংলাদেশের কেন, তিনি সর্বদেশের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। 1913 সালে সাহিত্যচর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া তিনি বাংলার সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। 1901 সালে নোবেল বৃত্তির স্থাপনা হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত বহু শ্রেষ্ঠ সাহিত্যিক এই পুরস্কার লাভ করিয়াছেন। বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন, তিনি স্বীকার করিয়াছেন যে রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন ও প্রাদেশিকতা দোষ বর্জিত। এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ। এবারে আমরা লাইন বাই লাইন এই অনুচ্ছেদটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, প্রথম বাক্যটি কি আছে আমাদের। বলছে, রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। তো আশা করি সকলেই হয়তো এই সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট অলরেডি করে ফেলেছো মনে মনে। সবার প্রথমে ট্রান্সলেশন করার জন্য আমাকে জানতে হবে এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটি কোন টেন্সে বিলং করে। এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে বিলং করছে, কারণ এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ বা বাস্তব একটা সত্য যে রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি, তাই না? তো আমরা জানি বাস্তব সত্যের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সই তো হয়, যার স্ট্রাকচার সাবজেক্ট, সব থেকে সহজে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট হলো। বলছে রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। তো এখানে সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ, লিখলাম রবীন্দ্রনাথ। এবার দেখো এই বাক্যে ভার্বটা হচ্ছে উজ্জ্ব আছে, এখানে ভার্বটা হচ্ছে হয়। কি বললাম? হয়। ভার্বটাকে এখানে হয়। ওকে, তো যেহেতু হয় ভার্বটা বাংলাতে উজ্জ্ব আছে, আমাদের ইংরেজিতে মূল ভার্ব তো কখনো উজ্জ্ব রাখা যায় না, যার জন্য আমাকে সাবজেক্টের পরে এই ভার্বটাকে লিখতে হবে যে রবীন্দ্রনাথ ইজ। রবীন্দ্রনাথ হয় কে না সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে সর্বশ্রেষ্ঠ ইংরেজি কি? দ্য গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি বসাই? দা বসাই। তাহলে রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সেন্টেন্সটি। চলো পরেরটা দেখে নেব। দেখো, বলছে শুধু বাংলাদেশের কেন, তিনি সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। দেখো কিভাবে করেছি, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, বাস্তব কথা বুঝতেই পারছো। আবারও কিন্তু আমাদের এই স্ট্রাকচারে ফেলতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট হচ্ছে এখানে হি, অর্থাৎ রবীন্দ্রনাথকে আমরা হি বলে সম্বোধন করছি। যেহেতু একবার নাউনটা ইউজ করেছি, পরে আমরা প্রোনাউন ইউজ করব পরের বাক্যে। হি না সে হয় কি না হি ইজ, এ হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব দিলাম, হি আর ইজ, সাবজেক্ট ভার্ব কমপ্লিট। এবারে কমপ্লিমেন্টটা দেবো, কমপ্লিমেন্ট, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব তারপরে কমপ্লিমেন্ট, অবজেক্ট যেহেতু নেই কমপ্লিমেন্ট বসাতে হবে। ওকে, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য, মানে বলেছে না ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, সে
ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস মানে কি সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে কি সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। সে আমরা ডিগ্রি করেছিলাম না, ছোটোবেলায় ডিগ্রি করেছিলাম, সুপারলেটিভ ডিগ্রি, সেখানে করেছিলাম না যে কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিস অফ ইন্ডিয়া। এই যে ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য টলেস্ট, ওয়ান অফ এর পরে সবসময় দা হয়, ওয়ান অফ দ্য তারপরে সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে কি বললাম, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। ঠিক আছে, এখানে এটি পোয়েটস হবে কিন্তু, হ্যাঁ, প্লুরাল ফর্ম। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তারপরে যে নাউনটা হয় না, সেই নাউনটা সবসময় প্লুরালে হয়। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। দেখো এখানে আমি নট অনলি বাট অলসো ব্যবহার করেছি। হ্যাঁ, এরকমভাবে করেছি, বিষয়টা সহজ করে ভেবে নিয়ে করেছি। এখানে অনেক জটিলভাবে আছে বাংলাতে, আমি ইংরেজিতে সহজ করে ভেবেছি। ভাবনা চিন্তাকে অনেক সিম্পলিফাইড করে আমার ভাবনা চিন্তাকে প্রকাশ করেছি, দেখো, যার ফলে অনেক সহজ হয়ে গেছে ট্রান্সলেশনটা। কি বললাম, নট অনলি অফ বেঙ্গল, শুধু বাংলারই নয়, বাট অলসো অফ দ্য ওয়ার্ল্ড, শুধু পৃথিবীরও আর কি। তাহলে কি বললাম, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস নট অনলি অফ বেঙ্গল, সে সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন, শুধুমাত্র বাংলার নন, বাট অলসো অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীরও আর কি। এবং বলেছেন না যে সর্বদেশের তো হলো সর্বদেশ। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে সর্বদেশ বলে একটা এক্সপ্রেশন ছিল, আমি কিন্তু সর্বদেশ অল দ্য কান্ট্রিজ লিখিনি, অল দ্য কান্ট্রিজের পরিবর্তে ওয়ার্ল্ড বসিয়ে দিয়েছি। মিনিং তো একই আসছে, সর্বদেশ মিলেই তো পৃথিবী গঠিত হয়। তাহলে আমি সর্বদেশ অফ অল দ্য কান্ট্রিজ না লিখে অফ অল দ্য ওয়ার্ল্ড করিলাম। এখানে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল নট অনলি অফ বেঙ্গল বাট অলসো অফ অল দ্য কান্ট্রিজ, দরকার নেই অফ দ্য ওয়ার্ল্ড করে দিই, তাহলেই তো হয়ে গেল। এবারে কি বলেছে দেখো, বলেছে যে সর্বকালের, এই সর্বকালের এটাকে তুমি কীভাবে এক্সপ্রেশন দেবে, এটা লিখবে ডাউন দ্য এজেস, ডাউন দ্য এজেস, ডাউন দ্য এজেস মানে কি যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে। ওকে, মিনিং তো একই আসলো। ওকে, আশা করি বুঝেছো। চলো পরেরটা দেখে নেব। কি বলছে দেখো, বলছে যে 1913 সালে সাহিত্য চর্চার 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। এই সেন্টেন্সটাকে আমি জাস্ট ভেঙে দুটি বাক্য করে দিয়েছি। একবারে করলে অনেক কঠিন হতো, জটিল হতো, করা যেত অবশ্যই, স্ট্রাকচার জটিল হতো। আমি এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করবো। এখানে সিম্পল সেন্টেন্স আছে, তো ইয়া বা ইয়া প্রত্যয় আছে না, আমরা জানি কি ইয়া প্রত্যয় থাকলে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ট্রান্সলেশন করতে হয় ইয়া প্রত্যয় থাকলে, তাই না? তো আমরা দরকার নেই, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে করে দেবো, অনেক ইজি হবে। দেখো কি লিখেছি, এটাকে আমি এভাবে ভেঙেছি। হি গট দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অফ লিটারেচার। সে লিটারেচার অর্থাৎ সাহিত্যের, কি বললাম, সে লিটারেচার অর্থাৎ সাহিত্যের সব থেকে সম্মানজনক পুরস্কার, এখানে বলেছে প্রধান পুরস্কার, আমি প্রধান পুরস্কার লিখব না, আমি লিখব মোস্ট প্রেস্টিজিয়াস পুরস্কার, একই তো মানে, দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বলতে চেয়েছি, কিন্তু তাই সব থেকে সম্মানজনক পুরস্কারটাকে প্রধান পুরস্কার বলা হচ্ছে এখানে। তাহলে হি গট, তিনি পেয়েছিলেন, এখানে দেখো এটা বলার অপেক্ষাই রাখে না, এটা বারবে সিম্পল পাস্টে করব, বারবে 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে, কারণ পেয়েছিল বলেছে। এই হচ্ছে স্ট্রাকচার, টেন্সটার স্ট্রাকচার, এটা বুঝতেই পারছো। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, গট হচ্ছে এখানে ভার্ব। হ্যাঁ, হি গট কি, দ্য মোস্ট প্রেস্টিজিয়াস মানে সব থেকে গৌরবের, যেটা আর কি সব থেকে সম্মানের যে পুরস্কার, হি গট দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অফ লিটারেচার, সে সাহিত্যের সব থেকে সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, সেই সাহিত্যের সম্মানজনক পুরস্কারটা কি, হাইফেন দিয়ে লিখে দিলাম নোবেল প্রাইজ ইন 1913 সালে পেয়েছিলেন। ওকে, অ্যান্ড আফিল্ড মানে উন্নীত করা, কি বললাম, তুলে ধরা। দেখো আফোল্ড বলে একটা কথা আছে, আফোল্ড মানে তুলে ধরা। আফোল্ডের পাস্ট ফর্ম হচ্ছে আফেল্ড, অর্থাৎ তুলে ধরেছিলেন, তাই তো। অ্যান্ড আফেল্ড তুলে ধরেছিলেন বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে, কোথায় না, ইন দ্য এরেনা অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার, পৃথিবীর সাহিত্য, বিশ্ব সাহিত্যের যে রঙ্গভূমি, সেই বিশ্ব সাহিত্যের রঙ্গভূমিতে তিনি বাংলা সাহিত্যকে উন্নীত করেছিলেন। ওকে, চলো নেক্সট ওয়ান দেখে নেব। কি বলছে দেখো, বলছে 1901 সালে জাস্ট আ সেকেন্ড, 1901 সালে নোবেল বৃত্তির স্থাপনা হইতে আরম্ভ করিয়া
আরম্ভ করিয়া আজ পর্যন্ত বহু শ্রেষ্ঠ সাহিত্যিক এই পুরস্কার লাভ করিয়াছেন। কীভাবে করব দেখো, এটাকে এভাবে ইংরেজিতে করা হয়েছে মেনি লেজেন্ডারি রাইটার্স। মানে কি, এই যে বলেছে না বহু শ্রেষ্ঠ সাহিত্যিক বলতে ভালো ভালো সাহিত্যিক, মানে কি তারা লেজেন্ডারি, কিংবদন্তি স্বরূপ। লেজেন্ডারি মানে কি কিংবদন্তি স্বরূপ। তাহলে আমি যে শ্রেষ্ঠ সাহিত্যিক এই কথাটাকে লেজেন্ডারি বলে রিপ্লেস করলাম। মেনি লেজেন্ডারি রাইটার্স অর্থাৎ অনেক কিংবদন্তি লেখক হ্যাভ বিন অনার্ড অর্থাৎ সম্মানিত হয়েছেন। এখানে কিন্তু সম্মানিত কথাটা নেই, কিন্তু আমি কি করেছি ভাবার্থ করে নিজের মতো করে সেন্সটাকে সাজিয়ে নিয়ে ইংরেজিতে করছি। তাতে করে অর্থের কোনো প্রকার পরিবর্তন ঘটছে বলে আমার মনে হচ্ছে না এখানে। তো আশা করি তোমাদেরও সমস্যা হবে না এক্সামে লিখলে। এরকমভাবে সহজভাবে ভাববে, দেখবে অনেক ফ্রি ফিল করবে ট্রান্সলেশন লেখার সময়। মেনি লেজেন্ডারি রাইটার্স হ্যাভ বিন, ঠিক আছে, হ্যাভ বিন অনার্ড অর্থাৎ সম্মানিত হয়েছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করেছি, তাই তো। হ্যাভ বিন অনার্ড, হ্যাভ বিনের পরে থার্ড ফর্ম হলো হ্যাভ বিন অনার্ড উইথ নোবেল প্রাইজ। কী দিয়ে সম্মানিত হয়েছে? নোবেল প্রাইজ দিয়ে। সিন্স, কবে থেকে? সিন্স দ্য ইন্ট্রোডাকশান, অর্থাৎ ইন্ট্রোডাকশান মানে কি বলতো? সূচনা। সিন্স দ্য ইন্ট্রোডাকশান অফ দ্য কাস্টম, ওই যে প্রথাটা সূচনা হলো, কোন প্রথাটা সূচনা হলো? সিন্স দ্য ইন্ট্রোডাকশান অফ দ্য কাস্টম অফ অফারিং নোবেল প্রাইজ ইন 1901। অর্থাৎ ওই যে কাস্টম মানে প্রথা, অফারিং মানে কাউকে অফার করা। অর্থাৎ যবে থেকে এই যে নোবেল পুরস্কারের কাস্টমটি, প্রথাটি চালু হলো 1901 সালে, তবে থেকে অনেক কিংবদন্তি সাহিত্যিক লেখক এই নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছে নোবেল পুরস্কারের মাধ্যমে। এরকম সেন্সে কিন্তু এটা ট্রান্সলেশন করেছি, নিজের মতো করে করতে হবে। চলে যাব নেক্সট সেন্টেন্সে। দেখো কি বলছে যে বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন তিনি স্বীকার করিয়াছেন যে রবীন্দ্রনাথের কাব্য প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন এবং প্রাদেশিকতা দোষ বর্জিত। কি বললাম? প্রাদেশিকতা দোষ বর্জিত। ওকে, বৃত্তিধারীদের, আচ্ছা বৃত্তিধারী মানে কি বলতো? প্রফেশনালস, কি বললাম? প্রফেশনালস, যারা আর কি প্রফেশনালি কোনো কাজ করে তাকে বৃত্তিধারী বলা হতে পারে, প্রফেশনালস। ওকে, তাহলে দেখো আমি এভাবে করেছি, দোজ হু হ্যাভ রিটেন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনালস, অর্থাৎ তারা যারা কিনা এই বৃত্তিধারীদের ইতিহাস রচনা করিয়েছেন। বৃত্তিধারীদের ইতিহাস ইংরেজি কি? দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনালস। আচ্ছা, এখানে যিনি আছে, হ্যাঁ আমি কি এখানে দোষ দিয়ে করেছি, যাহারা হয়ে গেছে। তুমি চাইলে এটা, যদিও সেন্সের দিক থেকে অত সমস্যা হবে না, কারণ কি এখানে একজন ব্যক্তি তো আর বৃত্তিধারীদের ইতিহাস লিখবেন না, অনেকেই লেখেন, কিন্তু এখানে যেহেতু আছে একজন, মানে যিনি লিখিয়াছেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি এখানে দোষ না লিখে দ্য পার্সন করতে পারো। দ্য পার্সন, যে ব্যক্তি আর কি, যিনি বলেছেন, তাহলে একজন যদি হয় তাহলে দ্য পার্সন হু হ্যাজ হবে, এখানে হ্যাভের পরিবর্তে এখানে হ্যাজ হবে। দ্য পার্সন হু হ্যাজ, এটাও করতে পারো, কিন্তু আমি ইন জেনারেল সেন্সে ধরে নিয়েছি অনেকেই তো রচনা করেন প্রফেশনালসদের হিস্ট্রি, তো সেক্ষেত্রে আমি দোষ দিয়ে করেছিলাম, ভুল কিছু নেই। দোজ হু হ্যাভ রিটেন, অর্থাৎ তারা যারা কিনা লিখেছেন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনালস অ্যাডমিট দ্যাট দ্য স্পিরিট অফ টেগোরস লিটারারি ক্রিয়েশনস, অর্থাৎ স্পিরিট মানে এখানে হচ্ছে কি বলতো? প্রেরণা মানে অ্যাকচুয়ালি ইন্সপিরেশন। তো এখানে ইন্সপিরেশন ঠিক আমার মনে হয় না ইন্সপিরেশন কথাটা এখানে অ্যাপ্লিকেবল বা সুইটেবল হবে। এখানে স্পিরিট কথাটা খুব সুইটেবল হবে, ঠিক আছে। দ্য স্পিরিট অফ টেগোরস লিটারারি ক্রিয়েশনস মানে কি? সাহিত্যিক সৃষ্টি। টেগোরের যে সাহিত্যিক সৃষ্টিসমূহ আছে, সেই সৃষ্টিসমূহের যে স্পিরিট, সেটা হচ্ছে কি না, ইজ পিওরলি কসমোপলিটন, সম্পূর্ণরূপে সার্বজনীন, অ্যান্ড ফ্রি ফ্রম প্রভিন্সিয়ালিজম, এবং সেটা প্রাদেশিকতাবাদ। প্রভিন্সিয়ালিজম মানে কি? প্রাদেশিকতাবাদ মানে কি? সংকীর্ণ ধারণা, যে একটা মানুষ যে অঞ্চলে বাস করে, যে প্রদেশে বাস করে, সেই প্রদেশটা নিয়েই সে ভাবছে, সে বিশ্ববাসীকে নিয়ে ভাবছে না, দেশের কথা ভাবছে না। তাহলে সেটাকে এই সংকীর্ণ ধারণা, সংকীর্ণ সংহতিবোধ, এটাকে আমি প্রভিন্সিয়ালিজম বলতে পারি। আর তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্টারন্যাশনালিজমের প্রবক্তা। তিনি বলতেন যে সমগ্র বিশ্বকে ভালোবাসতে হবে। ইন্টারন্যাশনালিজম এর আর কি অনেকটা হিন্টস এখানে পাচ্ছি,
ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যদি আমি এখানে দ্য পারসন হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনালস করি তাহলে কিন্তু এখানে অ্যাডমিটস চলে আসবে, কারণ সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। ওকে, আরেকবার পড়ি সেন্টেন্সটা। দোজ হু হ্যাজ হু দাঁড়াও, দ্য পারসন হু হ্যাজ রিটেন, কি বলবো, দ্য পারসন হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনালস অ্যাডমিটস দ্যাট, অর্থাৎ তিনি স্বীকার করেন যে, ঠিক আছে। এখানে আছে করিয়া আছেন, ঠিক আছে। আমি এখানে করেন সেন্সটা নিয়েছি, ওটার জন্য খুব একটা আর কি মিনিংয়ের তারতম্য হবে না, তফাৎ হবে না, ঠিক আছে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই করতে পারো, যেহেতু আগের টাইম প্রেজেন্ট পারফেক্ট করে দিয়েছি না, এই জন্য এখানে আমাকে বাধ্য হয়ে সিম্পল প্রেজেন্টে করতে হচ্ছে, ওর জন্য তারতম্য হেরফের খুব একটা কিছু হয় না। তাহলে দ্য পারসন হু হ্যাজ রিটেন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেশনালস অ্যাডমিটস দ্যাট দ্য স্পিরিট অফ টেগোরস লিটারারি ক্রিয়েশনস ইজ পিওরলি কসমোপলিটন অ্যান্ড ফ্রি ফ্রম প্রভিনশিয়ালিজম। ওকে, এইভাবে কিন্তু করতে পারো। তো আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। যদি একটু হেল্পফুল মনে হয় ক্লাসটি, তাহলে তোমরা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিও এই ক্লাসটিতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ, আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।